নিরপরাধ মানুষকে, সেটা কি ইউনূস গভর্নমেন্ট প্রমাণ করে দিয়েছেন নিরপরাধ? যিনি এখন সরকারে রয়েছেন তাহলে তার ব্যর্থতা যে আগের খবর প্রকাশ আনতে পারছেন, কিন্তু তিনি মুখে বলছেন যে আমরা তারা যুদ্ধপরাধী নয়, তারা দোষী নয়, তারা জঙ্গিরা, তাদের ছেড়ে দিচ্ছি। প্রমাণ কোথায় যে তারা দোষী নয়? শীর্ষেন্দু চক্রবর্তী আরেকটা কথা বলেছেন যে হিন্দু মুসলিম এক ধরনের দাঙ্গা বাংলাদেশে তৈরি হয়েছে বলে তারা মনে। আমরা কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি যে মন্দিরগুলো নিরাপদ, প্যাগোডাগুলো নিরাপদ, গির্জাগুলো নিরাপদ। প্রিয় দর্শক, আমি রুদ্র মিজান স্বাগত জানাচ্ছি আজকের দা নিউজ বিশেষে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত পত্রিকা সংবাদ প্রতিদিনের ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী, এবং উপস্থিত রয়েছেন আমাদের দেশের একটি টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের চিফ রিপোর্টার, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ সাংবাদিক বাতেন বিপ্লব। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। বাতেন বিপ্লব এবং শীর্ষেন্দু চক্রবর্তী দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের দা নিউজ বিশেষে। প্রথমে আমি যে কথা বলবো সেটা হচ্ছে আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা শহরে তীব্র যানজট ছিল। এই যানজটের মুখোমুখি হয়তো আমরা প্রায়ই হই, বিশেষ করে বাতেন বিপ্লবের সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যিনি কলকাতা থেকে এসেছেন শীর্ষেন্দু চক্রবর্তী, তার এ ধরনের অভিজ্ঞতা রয়েছে কিনা, ঢাকা শহরে কীরকম যানজট হয় সে বিষয়ে জানতে চাইব। দেখুন, এর আগেও আমি ঢাকায় এসেছি, অনেকবার, বহুবার এসেছি। যানজটটা ঢাকায় থাকে, হয়। আজ মনে হয় সব কিছুকে ছাড়িয়ে গেল। যেটা আমার প্রথম দিন এসে 3-4 দিন আগে এসে যেটা মনে হয়েছে, ঢাকার একটা ঐতিহ্য ছিল, ইতিহাসে বারবার দেখা গেছে, ইউনেস্কোতে নাম উঠেছে, ঢাকার রিক্সা। আজকে চলতে চলতে গিয়ে মনে হলো এই রিক্সাটাই মনে হলো ঢাকাকে আরও পিছিয়ে দিল। একটা সময় রিক্সা ছিল প্যাডেল রিক্সা। সেই রিক্সা আমি এবারে প্রায় কয়েক বছর পরেই, আমি করোনা এবং বিভিন্ন কারণে আসতে পারিনি, পয়লা বৈশাখটা আসার ইচ্ছা থাকে, সেই রিক্সা প্যাডেল রিক্সাটা হয়ে গেছে ব্যাটারি রিক্সা, বিপুল সংখ্যক ব্যাটারি রিক্সা। এবং সেটা যে কোনো কারণেই হোক, রাজনৈতিক হোক, কোনো স্বার্থে হোক বা কোনো কারণে হোক, সেটা বিপুলভাবে রাস্তায় চলছে এবং তারা 99% কোনো নিয়ম নিষ্ঠা কিচ্ছু মানছে না। চলছে যখন ডান দিক বাঁ দিক উল্টো পাল্টা করে গিয়ে একটা বিভৎস জ্যাম হচ্ছে। এমনিতে রাস্তার তো বাড়েনি, গাড়ি বেড়েছে, মানুষ বেড়েছে, তার কোনো পরিকল্পনা বিগত সরকার করেছিলেন বলে আমার মনে হয় না। ব্রিজ হয়তো কিছু হয়েছে, সেই ব্রিজ কোনো সমাধান করেছে কিনা জানি না, কিন্তু প্রচুর গাড়ি, প্রচুর রিক্সাটা, বিপুল জ্যাম। এই জ্যামের সঙ্গে কলকাতা এবং ঢাকার মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? কলকাতায় দেখুন জ্যাম হয়, জ্যাম হবেই, রাস্তায় গাড়ি চলে জ্যাম হবেই, কিন্তু প্রধান যে সড়ক বা প্রধান যে রাস্তা, মেন রোড যাকে আমরা ইংরেজিতে বলি, সেই শহরে সেই রাস্তায় কিন্তু কোনো রিক্সা চলে না। 2 চাকা বা 4 চাকা বা তার বড় বাস বা গাড়ি চলে, বা ম্যাক্সিমাম আপনার 2 হুইলার বাইক চলে, কিন্তু এইভাবে টোটো বা আপনাদের এখানে যেরকম রিক্সা এইভাবে মূল রাস্তার উপরে, প্রধান রাস্তায় খুল্লা চলছে, এটা বোধহয় ঢাকাতেই সম্ভব, এবং এই জন্যই বোধহয় এই দুরবস্থাটা তৈরি হচ্ছে। বাতিন বিপ্লব, জানতে চাইবো যে এই যে যানজট, আজকে বিশেষ করে আজকে খুব বেশি যানজট ছিল শহর জুড়ে। এই যানজট প্রায়ই এরকম হচ্ছে, মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে, এটা আসলে নিরসনের উপায় কি, এ থেকে পরিত্রাণের উপায় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ রুদ্র মিজান। আমি আসলে দা নিউজকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই, দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। আজকের আমাদের এই বিশেষ আয়োজনে যারা দেখছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি। এবং বাংলাদেশে আসলে ঢাকা শহরের আমাদের রাজধানী, এবং আমি যদি একেবারে মোটা দাগে বলতে চাই, একটি আদর্শ সিটির জন্য কমপক্ষে 25% রাস্তার প্রয়োজন, কিন্তু আমাদের 5%ও নেই। যেটুকু আছে সেটুকু আবার আপনি দেখবেন যে ফুটপাত দখল করা হয়েছে। ফুটপাতের নিচে মূল যে সড়ক, সেখানেও আপনি দেখবেন যে ভ্যান রাখা হয়, বিভিন্ন জায়গায় যারা কনস্ট্রাকশনের কাজ করে সেগুলো রাখা হচ্ছে। সব মিলিয়ে এমনিতেই কনজাস্টেড করে ফেলা হয়েছে এই সিটিটি, বসবাসের অনুপযোগী করে ফেলা হয়েছে। আজকে যেটি হয়েছে, এই যে পলিটেকনিকের যে আন্দোলন, ক্র্যাফট ইন্সট্রাক্টরদের যে পদোন্নতি এবং তাদের যে আসলে এই হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করার যে আবেদন, এটির মধ্য দিয়ে তারা কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তাদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ 6টি দাবি তারা জানিয়েছে। এবং এটা আজকের যে নতুন দাবি তা কিন্তু নয়, দীর্ঘদিনের এটি দাবি রয়েছে। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় করা থেকে শুরু করে তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এটি কিন্তু ম্যানমেড যানজট। আজকে আপনি জানেন যে এই সরকার আসার পর এবারে যে ঈদ আমরা উদযাপন করেছি, রমজানের দ্রব্যমূল্য এবং সব কিছু মিলে ঈদের যে নির্বিঘ্ন যাত্রা, যেটি আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল আমাদের যানজটে থাকতে হতো, কিন্তু এই ঈদে কিন্তু সেটি আমরা দেখিনি। হ্যাঁ, এরকম যানজট ছিল না, নিত্যপণ্যের দামও নিয়ন্ত্রণে ছিল, এবং সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি। এবং আজকে যেটি হয়েছে, এটি একেবারেই
পলিটেকনিক ইনস্টিটিউটের স্বতন্ত্র দাবিতে তারা যে 6টি দাবি জানিয়েছে সেটিতে সারা বাংলাদেশ তারা স্টাক করেছে এবং আপনি জানেন আগামীকাল তারা রেল লাইন, এরই মধ্যে যশোরে রেলপথ তারা বন্ধ করে দিয়েছে, সেই খবরটি আছে, এবং আগামীকাল তারা কিন্তু সারা বাংলাদেশের রেলপথ বন্ধ করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছে। সুতরাং এটি একেবারে ম্যানমেড। এই সরকার আমলে মানুষ স্বাধীনতা পেয়েছে কথা বলার, আন্দোলন করার, মৌলিক যে অধিকারগুলো সেগুলো মিট আপ করার, যে তাদের যে আন্দোলন, প্রত্যেকে কথা বলছে। আপনি বলতে চাচ্ছেন গত সরকারের আমলে এ ধরনের স্বাধীনতা ছিল না বলে এই আন্দোলনগুলো হয়নি? এত কঠোর, এত মানে স্বাধীনভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারেনি এবং তাদের এই সাহস তারা তৈরি করতে পারেনি। যেহেতু স্বাধীনতা পেয়েছে সে কারণে কিন্তু তারা একেবারে আজকে পুরো বাংলাদেশ স্টাক করে। কিন্তু এত জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এ থেকে তো পরিত্রাণ পাওয়া জরুরি। অবশ্যই জুলাই বিপ্লবের যে সেন্টিমেন্ট আমরা ধারণ করেছি সেখানে সাধারণ মানুষের প্রথম চাহিদা থাকে চলাফেরার যে নির্বিঘ্নতা, সেটির মধ্য দিয়ে তার রুজির একটি ব্যবস্থা। সেটি কিন্তু মূলত ডিপেন্ড করে যে আপনি আপনার কর্মস্থলে কতটুকু স্বাভাবিকভাবে যেতে পারছেন। সেটি কিন্তু আমরা নিশ্চিত করার জন্যই জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেটি কিন্তু এগিয়েছে। সুতরাং আজকে যারা আন্দোলনে নেমেছে তাদের দাবিটাও আমাদের দেখতে হবে যে আসলে কত দ্রুত ইমপ্লিমেন্ট করা যায়। আবার আরেকটি বিষয় আপনি জানেন যে আন্দোলনগুলো 5 আগস্টের পরবর্তী হয়েছে, 36 জুলাই পরে আমরা যেটি বলি, সেখানে কিন্তু দেখা গেছে যে পতিত সরকারের দোসররা কিন্তু বিভিন্নভাবে এটিকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। আজকের এই আন্দোলনেও আপনি বলতে পারবেন না যে পতিত সরকারের দোসররা নেই, সেখানেও কিন্তু একটা ষড়যন্ত্র থাকতে পারে এবং এটি অবশ্যই গোয়েন্দা যারা রয়েছেন তারা এটিকে তদন্ত করবেন। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। আরেকটা বিষয় আমি জানতে চাইবো শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে, যে আপনি ঢাকায় আসার আগ পর্যন্ত কলকাতায় যখন ছিলেন তখন ঢাকা নিয়ে, বাংলাদেশ নিয়ে আপনাদের কি ধারণা ছিল, বা আপনাদের সাংবাদিক সমাজে, সুশীল সমাজে, কলকাতার সুশীল সমাজে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হতো? দেখুন, একটা কথা সত্যি বলতে কি, গত আপনার জুলাইয়ের পর থেকে যখন হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্রোহ সব হলো, তারপর থেকে এখনও পর্যন্ত একটা জিনিস চলছে, বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। হ্যাঁ সত্যি, আমি যখন আসার কথা বলেছিলাম ভিসা নিয়ে, সেটা ভারত সরকারও যেমন সমস্যা তৈরি করছে, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সরকারও করছে। মুখে হয়তো বলছে আমরা ভিসা দিচ্ছি, কিন্তু ভিসা প্র্যাকটিক্যালি দিচ্ছে না, ভারত সরকারও দিচ্ছে না, বাংলাদেশ সরকারও দিচ্ছে না। কেন দিচ্ছে না, কী জন্য দিচ্ছে না, সেটা ওনারা বলতে পারবেন। এবং সুচতুরভাবে, এটা কোনো গভর্নমেন্টের ব্যর্থতা হোক বা কোনো সরকারের সাফল্য হোক, সুচতুরভাবে ভারত সরকার একটা প্রচার করে দিয়েছে, যে বা সফল হয়েছে প্রচার করতে, যে বাংলাদেশের ভূমি একটা ভয়ঙ্কর জঙ্গি ভূমি হয়ে গেছে। একটা তো সত্যি কথা যে বারবার খবর হয়েছে যে ইউনূস গভর্নমেন্ট নাকি অনেক জেলবন্দীদের ছেড়ে দিয়েছে, যারা নিরপরাধ যুদ্ধাপরাধী, না তারা নিরপরাধ, না তারা জঙ্গি, কোনো প্রমাণ কিন্তু নেই। এবং কিন্তু আমাদের দেশে হচ্ছে অনেক নিরপরাধ মানুষ ওই সরকারের আমলে কারাগারে ছিলেন, সে বিষয়ে কি আপনাদের মধ্যে আলোচনা হতো না? নিরপরাধ মানুষকে, সেটা কি ইউনূস গভর্নমেন্ট প্রমাণ করে দিয়েছে নিরপরাধ? এটা আমাদের দেশে এরকমটি ধারণা ছিল যে রাজনৈতিকভাবে অনেককে হয়রানি করার জন্য কারাবন্দী করা। না দেখুন, হাসিনা গভর্নমেন্টের সঙ্গে বা ব্যক্তি হাসিনার সঙ্গে একটা সুসম্পর্ক ভারত সরকারের ছিল। বিশেষ করে আরও বলতে গেলে হাসিনার যিনি বাবা বঙ্গবন্ধু, যাকে দিয়ে নতুন বাংলার স্বপ্ন, তার প্রতি একটা আবেগ ছিল। পরবর্তীতে আবেগ ভেঙেছে কি আবেগ গড়েছে সেটা তো অন্য বিষয়, কিন্তু এই যে গণ্ডগোলটা হয়েছে, হাসিনা কি খারাপ করেছেন, বিভিন্ন সময় যে কোনো সরকারই যখন ক্ষমতায় আসে তার পক্ষে কিছু মত থাকে, বিপক্ষে কিছু মত থাকে। হাসিনা গভর্নমেন্টের সময় ভারত সরকারের সঙ্গে, বিশেষ করে যখন আপনার কংগ্রেস আমলে থেকে তো উনি ক্ষমতায় আসেন মূলত, এবং যিনি কংগ্রেসকে প্র্যাকটিক্যালি পরিচালনা করেছিলেন প্রণব মুখার্জি, তার সঙ্গে একটা হাসিনা একটা পারিবারিক সম্পর্ক ছিল। এই সম্পর্কের ক্ষেত্রে সুন্দর ভারত বাংলাদেশ সম্পর্ক তৈরি হয়েছিল এবং মনে করা হতো যে হাসিনা থাকা মানে দুদেশের সম্পর্ক ঠিক থাকবে। এবার সেই গভর্নমেন্টটা পাল্টে গেল। তারপরে তার আগে হয়তো সেটা মানে যে খবরগুলো আপনাদের ব্যর্থতা বা আপনাদের মিডিয়ার ব্যর্থতা বা আপনাদের সরকারের সাফল্য, মানে হাসিনা সরকারের সাফল্য, যে কোনো জায়গাতে যে কোনো সময়ই গণ্ডগোল থাকে, গ্রামের দিকে বা একটুখানি শহর থেকে দূরে জায়গায় গণ্ডগোল থাকে,
যদি ধরে নিই, আপনারা যদি বলেন যে হাসিনার সময়ও ছিল, তাহলে সেই খবরগুলো প্রকাশ্যে এলো না কেন? তার মানে সেটা আপনাদের সংবাদ মাধ্যমের ব্যর্থতা, আপনারা আনতে পারেননি। আর এখন যদি খবরগুলো সামনে আসে, তার মানে এখন যারা যারা চালাচ্ছে তাদের সাফল্য তারা নিয়ে আসতে পারছে। তাহলে এখানে আপনার সরকারে, যিনি এখন সরকারে রয়েছেন, তাহলে তার ব্যর্থতা যে আগের খবর প্রকাশ্যে আনতে পারছেন, কিন্তু তিনি মুখে বলছেন যে আমরা তারা যুদ্ধপরাধী নয়, তারা দোষী নয়, তারা জঙ্গিরা, তাদের ছেড়ে দিচ্ছি। প্রমাণ কোথায় যে তারা দোষী নয়? এখন যেরকম দেখাচ্ছে, ছবিও দেখা গেছে আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বরে প্রচুর মানুষকে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, লাঠি পেটা করা মারা হয়েছে। এটা যে মিথ্যা, ধরে নিচ্ছে এটা মিথ্যা, যদি আপনাদের যা বলা হচ্ছে, সেই মিথ্যাটাকেও তো প্রমাণ করতে হবে। সেটা কি গভর্নমেন্ট করতে পেরেছে? কত ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, এ সম্পর্কে আপনাদের মানে আলোচনা কি, বা আপনারা কি মনে করেন? দেখুন, একটা তো পরিস্থিতি ভালো তো কিছু হয়েছে কি, কেন একটা বারবার বলা হচ্ছে একটা মৌলবাদ গড়ে উঠেছে বাংলাদেশে। আচ্ছা, প্রচুর মানে হিন্দু মুসলিম যুদ্ধ বা রায়ের পরিস্থিতি হচ্ছে, যেখানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, যেখানে মানুষ কথা বলতে পারছে না। হ্যাঁ, এটা ঠিক। আমি যখন আসি তখন আমাকেও অনেকে বলেছিলেন যারা ভয়ঙ্কর জায়গায় আমি যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে এই বিষয়ে আমি বাতেন বিপ্লবের কাছ থেকে আশা করব যে এই যে ভারতীয় সাংবাদিকদের বা সুশীল সমাজের মধ্যে বাংলাদেশ সম্পর্কে, ঢাকা সম্পর্কে যে ধারণা, বাংলাদেশ সরকার সম্পর্কে যে ধারণা, এটা আসলে বাস্তবতা কতটুকু বলে আপনি? আসলে দাদা যে কথাগুলো বললেন, এগুলো প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদের গণমাধ্যমের ব্যর্থতা। কেননা আমরা বলছি যে ফ্যাসিস্ট রেজিমে আমরা অবস্থান করছিলাম বিগত 15.5 বা 16 বছর, এবং সেই সময় গণমাধ্যমকে একেবারে মুখ আটকে দেওয়া হয়েছিল। কোনোভাবেই সরকার বিরোধী কোনো কাজ বা সরকার যে কাজটি করছে তার বিরুদ্ধে আমরা গণমাধ্যম কিছুই বলতে পারতাম না। এটা যদিও আমাদের ব্যর্থতা, এবং যে কারণে আপনি জানেন যে বেশ কয়েকটি গণমাধ্যম বন্ধ হয়েছে। দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছে, চ্যানেল 1 বন্ধ করা হয়েছে, আমার দেশ পত্রিকা যারা একটু কথা বলতে চেয়েছে তাদের টুটি চেপে ধরা হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে। এরকম গণমাধ্যমগুলো কিন্তু যারাই একটু কথা বলতে চেয়েছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এটি একটি বিষয় আপনাকে বলি। এবং আপনি যেমনটি বলছেন যে এখানে জেলখানা থেকে অনেক সন্ত্রাসী বা যাদের আপনারা যেটা মিন করছেন যে ছেড়ে দেওয়া হয়েছে ইউনূস সরকারের মাধ্যমে, এটি একেবারে একটি মিথ্যা তথ্য। যদিও এটাও আমাদের ব্যর্থতা। বিপ্লবের সময় কি হয়, যখন আপনি প্রশাসন দিয়ে পাখির মতো গুলি করে মানুষ মারছেন এবং সরকারের সরাসরি নির্দেশে যে এরা সব জঙ্গি শব্দটা প্রথম কিন্তু হাসিনা সরকারের মুখ থেকে এসছে, এবং তার যে সরকারের বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তারা কিন্তু এই সমর্থন করে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি বলে দিয়েছে যে তোমরা গুলি করে, এরা সব জঙ্গি, এদেরকে গুলি করে হত্যা করা হোক। এই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তখন কিন্তু আমরা পারিনি। আমরা দেখেছি যে এএফপি, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম, আল জাজিরা, তারা কিন্তু সংবাদ প্রচার করেছে, এবং বিবিসি থেকে সংবাদ প্রচার করা হয়েছে, ডয়েচে ওয়েলে সংবাদ প্রকাশ করেছে। সেই বিষয়গুলো কিন্তু একটি প্রেক্ষাপট। আপনি জানেন যে বিপ্লব, গণ অভ্যুত্থান যখন হয় তখন কিন্তু আইন কানুন বা বিচারের কেউ ধারে না। যখন সরকার বলছে গুলি করো, তখন ওই সরকারকে ক্ষমতাচ্যুত করা কিন্তু সাধারণ মানুষের। কিন্তু ঢাকার সাংবাদিকরা সেই সংবাদ স্বাধীনভাবে কেন প্রচার করতে পারেন? এবং শেষ পর্যন্ত আপনি জানেন যে 5 আগস্ট আমাদের বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, আপনাদের দেশে চলে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রত্যেকটি অফিসে এক ধরনের প্রতিনিধি পাঠিয়ে সবাইকে মানে বন্ধ করা হয়েছে, বাধ্য করা হয়েছে যে কোনোভাবেই গভর্নমেন্টের কোনো খবর প্রচার করা যাবে না, পাখির মতো গুলি করলেও সেগুলো বলা যাবে না। তো এইগুলো যখন হাসিনার মুখ থেকে আপনারা শুনেছেন এরা সবাই সন্ত্রাসী, এদেরকে গুলি করে মেরে ফেলো, এগুলো কিন্তু এখনও প্রকাশ পাচ্ছে, বিভিন্ন ফোন আলাপ ফাঁস হচ্ছে। তো সুতরাং এরকম একটি পরিস্থিতিতে আপনারা যখন দেখলেন যে ডক্টর ইউনূস একজন বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য একজন নোবেল লরিয়েট, তিনি যখন ক্ষমতা নিলেন, আপনাদের মোদী সরকারই কিন্তু তাকে গোল্ড মেডেল উপহার দিয়েছিলেন, এবং তখনকার সেই ডক্টর ইউনূসই কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা। সেই জায়গায় আপনি এই ব্যক্তিটি, যিনি সারা পৃথিবীতে তার যে 3-0 থিওরি কিংবা এই যে মাইক্রো ক্রেডিট দিয়ে যে একটা বিশ্বকে প্ল্যান ওয়াইজ একটা দারিদ্র মুক্তিকরণের যে একটা প্ল্যান, সেটি যখন সবাই অ্যাকসেপ্ট করছে, তখন তিনি যখন মৌলবাদের বিরুদ্ধে নিজেই সোচ্চার, তিনি
মানে মৌলবাদ আমি কোনটা বোঝাচ্ছি, যেটি হচ্ছে সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দিয়েছে। বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে ওসামা বিন লাদেন থেকে শুরু করে বাংলাদেশে এখন যেটা প্রোপাগান্ডা বা অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু এই সরকার অবস্থান। তারা কিন্তু এই দেশকে অনেকটাই শান্ত করেছে এবং ভারতের সাথে আমাদের দেখছেন যে আপনি প্রায় 7 মাস পর আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদী ওনার বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু আমরা একটা বার্তা পেয়েছি যে বাংলাদেশ মূলত আমাদের বন্ধু, কোনো ব্যক্তি আমাদের বন্ধু নয়। সেই জায়গা থেকে হলেও তো আমরা প্রতিবেশী রাষ্ট্রকে যে কতটা ভালোবাসি সেটি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। যখন আমাদের একেবারে আপনারা সরাসরি আপনাদের মিডিয়া প্রচার করছে যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশকে দখল মানে শেষ হয়ে যাবে, একটি যে আপনি জানেন যে রিপাবলিক বাংলায় এই ময়ূখ রঞ্জন থেকে শুরু করে যারা প্রচার করছে তারা প্রত্যেকেই কিন্তু একতরফাভাবে একদম ন্যাকেডলি, গণমাধ্যম যে এত ন্যাকেড হতে পারে এটা আমরা আসলে এইসব মিডিয়া না দেখলে আসলে বুঝতাম না। এবং আমরা দেখেন এখন পর্যন্ত কিন্তু ইথিক্সের জায়গায়, আমরা বস্তুনিষ্ঠতা বা জবাবদিহিতার জায়গায় এখনো বাংলাদেশের গণমাধ্যম, আপনি বলতে পারবেন না যে গণমাধ্যম এখন বর্তমান প্রেক্ষাপটে যে আসলে ভুল সংবাদ বা কোনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শীর্ষেন্দু চক্রবর্তী আরেকটা কথা বলেছেন যে হিন্দু মুসলিম এক ধরনের দাঙ্গা বাংলাদেশে তৈরি হয়েছে বলে তারা মনে এই যে আরেকটি বিষয়, আপনাদের এখানে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারাও কিন্তু রিপাবলিক বাংলার সাথে তর্ক করেছে এবং আমরা শুরু থেকে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত পাহারা দিচ্ছি। বিভিন্ন এখন পাহারা দেওয়া লাগছে না, কারণ আমরা কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি যে মন্দিরগুলো নিরাপদ, প্যাগোডাগুলো নিরাপদ, গির্জাগুলো নিরাপদ। বাংলাদেশে প্রধান উপদেষ্টা বৌদ্ধ মন্দির এই যে কয়েকদিন আগে বাড্ডায় উদ্বোধন করে সেখানে একটি সম্প্রীতি ভবন উদ্বোধন করেছেন এবং তিনি গৌতম বুদ্ধের যে মহাবাণী সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু প্রচার, আমরা কিন্তু ভালোটা নিচ্ছি, গৌতম বুদ্ধ থেকেও নিচ্ছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আমরা যাকে মানি তার যে আদর্শ, সে আদর্শই তো সে নিরপেক্ষতা। সে নিরপেক্ষতার জায়গায় বাংলাদেশের চেয়ে আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় এত নিরাপদে ভিন্ন ধর্মাবলম্বীরা অবস্থান করছে। এবং বিচ্ছিন্ন ঘটনা আপনি দেখাতে পারবেন না, কোনো জায়গায় মন্দির ভেঙে মানুষকে পুড়িয়ে মেরেছে এরকম কোনো ঘটনা দেখাতে পারবেন না। সুতরাং একেবারে খুবই স্পষ্ট বাংলাদেশ এখন নিরাপদ চারণ ক্ষেত্র সব ধর্মাবলম্বী মানুষের জন্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।